বিকেলে টুকি আমার জিভের তলা থেকে থার্মোমিটার টেনে নিয়ে দেখে বলল, 102। আমি ম্লান হেসে বললাম, 4 পর্যন্ত উঠবে। কেন যে এই সময় দার্জিলিংয়ে এলেন? আরো আগে আসা যেত না? আমি চোখ বুজে বললাম, অনেক আগে আসার জন্য চেষ্টা করেছিলাম। প্রত্যেক দিন রিজার্ভেশনের লাইনে গিয়ে দাঁড়াতাম, আর ঘুলঘুলি পর্যন্ত পৌঁছাবার অনেক আগেই টিকিট শেষ হয়ে যেত। এইভাবে রোজ গিয়ে দাঁড়াই আর ফিরে আসি। অর্ধেক ছুটি তো এইভাবেই শেষ হয়ে যায়। অবশ্য আশেপাশে ব্ল্যাকাররা ঘুরে বেড়াতো, 10-5 বেশি দিয়ে অনেকেই তাদের কাছ থেকে টিকিট কিনে নিল। আমি ভাবলাম দেখি না প্রপার চ্যানেলে কত দিনে পাওয়া যায়। তা সেইটা পেতে গিয়েই এত দেরি। 15 দিনের চেষ্টায় পেলাম। টুকি একটা শ্বাস ফেলে বলে, এসে কষ্ট পেয়ে গেলেন। আমিও শ্বাস ফেলে বললাম, ভীষণ কষ্ট। টুকি অন্যমনস্ক হয়ে বলে, এবছর বৃষ্টিটাও ছাড়ছে না। জলপাইগুড়ি কুচবিহারে খুব বন্যা হয়েছে শুনছি। কলকাতার ট্রেনও বন্ধ হয়ে যেতে পারে। জ্বরের ঘোরে আমি চেয়ে থাকি। বন্যা? আমার ভেতরটা হঠাৎ খুব অন্যমনস্ক হয়ে যায়। মাথার ভেতরে ছুরির ধারের মতো একটা ব্যথা ঘুরে বেড়াচ্ছে। চোখের ডিম দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে যন্ত্রণায়। ক্রমশ চেতনার বেলাভূমি ছেড়ে চলে যাচ্ছি এক মহাসমুদ্রের দিকে। জ্বরের ঘোরে বাস্তবতার মধ্যেই কে যেন চামচে নেড়ে মিলিয়ে দেয় খানিকটা স্বপ্ন, স্মৃতি, প্রতিভ্রম। বন্যার কথায় চোখের সামনে আলিপুরদুয়ারের সেই ছেলেবেলার বন্যা ভেসে আসে। ভরা বর্ষার পর একদিন সকালে উঠে দেখি বহুদূর পর্যন্ত একটা জলের চাদর বিছিয়ে আছে। মাঠ ঘাট দেখা যায় না। তখন আলিপুরদুয়ার জংশনের নতুন পত্তন হচ্ছে মাত্র। অনেক মাঠ ছিল, ফাঁকা জমি ছিল। আমরা থাকতাম পশ্চিম দিকে, রেল লাইনের ওপরে। বহুদূর পর্যন্ত সেই জল দেখে আমি একটু কেমন শিউরে উঠেছিলাম। আমাদের কোয়ার্টারের পাশেই রেল লাইন। সকালে সেদিন কোনো ট্রেন এলো না। সবাই বলছে লাইন ভেঙেছে, গাড়ি বন্ধ। আমাদের তাতে অবশ্য কিছু যায় আসে না। মিলিটারি আমলের একটা গাড়ির পেট্রোল ট্যাঙ্ক কি করে আমাদের ঘর গেরস্থালিতে ঢুকে গিয়েছিল, সেটাকে মা চালের ড্রাম বা জলের পাত্র করবার অনেক চেষ্টা করেছে। কিন্তু বিদঘুটে আকৃতির জন্যে সেটা কোনোই কাজে লাগতো না। প্রতিবার যারা কোয়ার্টারের দরজা জানলা রং করতে আসতো, তারা ওটাকেও রং করে দিয়ে যেত, আমাদের অনুরোধে অবশ্যই। সেই অকেজো ট্যাঙ্কটাকে ভেলা বানিয়ে ভেসে পড়বার চেষ্টা করলাম। কিছু দূর কিন্তু সেটা ভেসেও গেল বেশ। সামনের মাঠ পার হয়ে একটা নিচু জমি, সম্ভবত সেখান থেকে মাটি তুলে রাস্তার ভিত উঁচু করা হয়েছিল। সেইখানে এসেই ট্যাঙ্কটার মুখের ন্যাকড়ার ছিপি গেল খুলে। পাক খেয়ে সেটা ডুবেই যাচ্ছিল। লাফিয়ে নেমেই আমি টের পেলাম আমাদের নিত্যকার দেখা পরিচিত সেই মাঠটায় ডুব জল। আর জলে একটা চোরা টান। বৃষ্টির জমা জল নয়, কোথা থেকে যেন জলটা আসছে, ভয়ঙ্কর জল। সাঁতরে ফিরে এসে দেখি বাসার সামনে সিঁড়ি নিচে গোড়ালি ডুব জল ছিল। এখন সেখানে আরো 1 বিঘত বেড়ে গেছে। বাবা চিন্তিত মুখে বারান্দায় দাঁড়িয়ে। ঘরের ভেতরে চাকর রামজি আর মা মিলে জিনিসপত্র উঁচু জায়গায় তুলছে। বারান্দায় দাঁড়ালে দেখা যায় ক্রমশ জলের চাদরটা উঁচু হয়ে উঠছে। সামনের রাস্তাটায় ওধার থেকে এক ঝলক পাতলা স্রোত এপাশে এসে পড়ছে তখন। সেই জলের ভেতর দিয়েই মা আমার ছোট ভাই বোন আর দিদিকে নিয়ে উঁচু ভিতের তালুকদারের বাড়িতে চলে গেল। বাবা আর আমি রইলাম। এক অফুরান অজানা উৎস থেকে জল আসছে তো আসছে তো আসছে। আমাদের বারান্দার ভিতে ছলাৎছল করে ভাঙছে ঢেউ। সামনের মাঠের ওপর দিয়ে নদীর ধার থেকে কারা কল আর ভেলায় ভেসে আসছিল। দেখলাম হঠাৎ জলের একটা ঘূর্ণিতে ভেলাটা পাক খেয়ে বোঁ বোঁ করে ঘুরছে। মাথায় মোট ঘাট নিয়ে লোকে বুক ঝল ভেঙে চলেছে উঁচু ডাঙায়। তখন ডাঙা বলতে রেল লাইনের বাঁধটাই শুধু জেগে আছে। আমাদের বারান্দায় কানায় কানায় জল উঠে এলো দুপুরের আগে। জলে কত কি যে ভেসে যাচ্ছে, সবই গেরস্থালির জিনিস। আমি কোমর জলে নেমে গিয়ে একটা কৌটো ধরলাম, ফাঁকা দেখে জলে ফেলে দিলাম ফের। চেনা জায়গাটা পাল্টে গেছে হঠাৎ। চেনা রাস্তাঘাট নেই, মাঠ নেই, গাছ ডুবে যাচ্ছে,
সে এক অদ্ভুত বিস্ময়। থমথম করে জল বেড়ে যাচ্ছে। বাবা ধমক দিয়ে বললেন, জলে যেও না, স্রোত। দুপুরের মধ্যেই বারান্দা ডুবে পাতলা জলের স্রোত নিরীহের মতো চৌকাঠ ডিঙোল। বাবা আর আমি খাটের প্রতিটি পায়ার নিচে 4টি করে ইট দিয়ে উঁচু করলাম। খাটের ওপর তোষক গুটিয়ে ট্রাঙ্ক বাক্স রাখা ছিল, বেজায় ভারী। বাবা একটা আগাথা ক্রিস্টির বই খুলে খাটে বসে রইলেন। ঘরে অবিরল জল ঢুকছে, ঘোলা স্রোতময় জল। স্রোতের ভেতরে একটা গভীর টানের শব্দ, যেন পেছনে এক গুপ্ত মহাসমুদ্রের সঙ্গে তার যোগ ঘটে গেছে। বাবা খাটের ওপর থেকে জিজ্ঞেস করেন, কত জল? আমি একটা কাঠের রুল টানার স্কেল ডুবিয়ে মেপে বলি, 6 ইঞ্চি। ক্রমে স্কেলটার ডুব জল হয়ে গেল। ঘরের মধ্যে 1 ফুট ছাড়িয়ে গেল। প্রবল একটা স্রোতের শব্দ চারদিক থেকে পাক খেয়ে খেয়ে আসে। সেই জলের মধ্যে চবাস চবাস করে ফের বৃষ্টির ফোঁটা পড়ছে। ঘরের মধ্যে কেমন করে ঢেউ দিচ্ছে জলে। পুরনো জুতোর বাক্স, কাঠের রিল, ঘর মোছবার নেতা, পুরনো ঝাঁটা, পায়খানার মগ চোখের সামনেই খোলা দরজা দিয়ে ভেসে চলে গেল মহাসমুদ্রে। কোমর সমান জলে দাঁড়িয়ে মহা আনন্দে এঘর ওঘর করি। রাশি রাশি ঘুরঘুরে পোকা জলের কানায় ওপরে দেওয়ালে সেঁটে আছে। একটা মস্ত বিছে দেওয়ালে লেগেছিল। সাড়া পেয়ে চিরচির করে জলে নেমে ফের গিয়ে একটা কাঠের বাক্সে সেঁধালো। পায়খানা ভাসিয়ে গু ঘুরে বেড়াচ্ছে ঘরে দৌড়ে। বাবা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করেন, কত জল? জল মাপি না আর। জলের ওপর থেকে খাটের ওপর পর্যন্ত মেপে বলি, আর 1 ফুট বাকি। বিকেল হতে না হতেই মেঘের আড়ালে আলো মরে এলো। অনেক খুঁজে পেতে রান্নাঘরের 2টো কংক্রিটের তাক থেকে একটা হ্যারিকেন পেয়ে জ্বালালাম। তক্ষুনি নজরে পড়ে একটা বাটিতে ঢাকা 5-6টা সেদ্ধ ডিম। ডিম বোধহয় রাতের জন্য রেখে গেছে মা। একটা ডিম খাই। 2টো হ্যারিকেন জেলে একটা বাবাকে দিই, অন্যটা তুলে ধরে ফের এঘর ওঘর করি। জলের মধ্যে আলো পড়ে সে এক অদ্ভুত দৃশ্য দেখতে হয়। আমাদের চেনা ঘরদোরে কে যেন বাইরের দুনিয়াকে ঢুকিয়ে দিয়েছে। ঘরের আব্রু ঘুচিয়ে অচেনা পৃথিবীর সঙ্গে তাকে এক করে দিয়েছে এই জল। হাত পা সিঁটিয়ে আসে। কখনো উঁচু পড়ার টেবিলে উঠে বসে থাকি। দেখি কত কৌটো, শিশি, ভাঙা বাসনপত্র, পোঁটলা পুঁটলি স্তূপ যত্ন করে জলের নাগালের বাইরে ওপরে তুলে রেখে গেছে মা। সংসারের কত অকেজো জিনিসও কাজে লাগবে বলে অকারণেই তুলে রাখা হয়। সেই স্তূপের ওপরে বসে দেখি মানুষের জমানো জিনিসের দিকে হাত বাড়িয়ে আসে নির্দয় উদাসীন পৃথিবীর দুর্যোগ। একবার জলে নেমে দেখি আমার বুক ছাড়িয়ে যাচ্ছে প্রায়। বাবা ও ঘর থেকে ভয়ার্ত গলায় ডাকেন, ইনু, তুমি কোথায়? এ ঘরে। সাবধান, স্রোত। স্রোতটা টের পাই। সাঁতরে ও ঘর থেকে এ ঘরে আসি। খাট আর 6 ইঞ্চি বাকি আছে। ঢেউ উঠে খাটের ওপরটাও ভিজে যাচ্ছে মাঝে মাঝে। ঘর থেকে স্রোতের টানে উঠোনের দিকে ভেসে যাচ্ছে একটা ছাইদানি। দরজা বন্ধ করতে গিয়ে দেখি জলের চাপে স্রোতে তা বন্ধ করা যায় না। বাবা বই বন্ধ করে বললেন, এবার কি হবে, আরো যদি বাড়ে? ভয় পেয়ে বলি, কি করব বাবা? তুমি কোনো তাকের ওপর উঠে বসে থাকো, খুব একেবারে জল ঘেঁটেছ। সবটুকু ডুবে যেতে আর খুব বেশি দেরি ছিল না। বাইরের জগতে কোনো মানুষের শব্দ নেই। একটা রেল ইঞ্জিনও কু দিল না। কেবল প্রবল বৃষ্টির শব্দের ভেতর দিয়ে জলের ঢেউ ভাঙার শব্দ এলো। রান্নাঘরের তাকের ওপর বসে একটার পর একটা ডিম শেষ করি। হ্যারিকেনের আলোয় দেখি থোপা থোপা কেঁচো জমে আছে আশেপাশে। একটা হেলে সাপ জল ভেঙে লিকলিক করে ঘর থেকে বেরিয়ে গেল। জল থমথম করে। জল গভীর। দরজার মাঝ বরাবর ছাড়িয়ে আর একটু ওপরে উঠেছে। বাবা ডাকেন, ইনু। আমি বলি, এখানে। জলের ওপর দিয়ে দুজনের স্বর অন্যরকম হয়ে যায়। আমরা কেউ কাউকে ধরে রাখতে পারবো না, বুঝলাম। স্রোতময় জল আমাদের মাঝখান দিয়ে মহাসমুদ্রের দূরত্ব রচনা করছে। সেই সময় হাতে আধ খাওয়া ডিম থেমে থাকে। জলের কল্লোলে কি একটা মহা ভয় ও মহা আনন্দ ভেসে আসে।
হ্যারিকেনের আলোয় জল নাচে, আমাকে প্রার্থনা করে। হাহা আনন্দে কখন ফের লাফিয়ে পড়ি জলে, তোলপাড় করি চারিদিক। দুই ঘরের মাঝখানে অন্ধকার স্রোত বেরোয়। লণ্ঠন উঁচু করে বসে বাবা সভয়ে জল দেখেন। সেই উঁচু করা লণ্ঠনের দিকে তাকিয়ে হঠাৎ মানুষের তুচ্ছতা বুঝতে পেরে সেই শিশু বয়সেও বুঝি কেঁদেছিলাম। আজ ফের দার্জিলিংয়ে জ্বরের ঘোরের মধ্যে সেই বন্যাটা এলো। চারিদিকে জল আর জল। লণ্ঠন উঁচুতে ধরে চেয়ে আছে কে? বাবা? না, বাবা তো নয়, ও তো টুকি। দার্জিলিংয়ে বন্যা হচ্ছে না তো টুকি? টুকি হাসে। দার্জিলিংয়ে সেদিন বন্যা হবে যেদিন সৃষ্টি রসাতলে যাবে, বুঝলেন? তবে কি আলিপুরদুয়ারে? টুকি থার্মোমিটার জিভের তলায় গুঁজে দিয়ে বলে, ডাক্তার আনতে যাচ্ছি, দাঁড়ান। আমি মাথা নাড়ি। না, আমার জ্বর বেশিক্ষণ থাকে না। ওই সুটকেসে কয়েকটা পেনিসিলিন আছে আর পেইন কিলার, ওতেই হবে। জল কত উঠলো? থার্মোমিটার মুখে নিয়েই বলি। দাঁড়ান দেখছি। বলে থার্মোমিটার আরও একটু ঠেলে দিয়ে বলে, কথা বলবেন না, ভেঙে যাবে কিন্তু থার্মোমিটার। আমি জলের কল্লোল শুনতে পাই। ভেঙে গেছে পোল, ট্রেনটা দাঁড়িয়ে আছে পাহাড়তলিতে, অঝোরে বৃষ্টি। শুনতি, মিতুন ওরা সব ঝাপসা বৃষ্টির দিকে চেয়ে বসে আছে। পুরো 1 শতাব্দী যদি ওই অঝোর বৃষ্টি না থামে, সব আটকে থাকবে। আমি দার্জিলিংয়ে, শুনতি রাজপথে। ক্রমে জল উঠে আসবে 6000 ফুট উঁচুতে। ক্রমে জল। টিএক্সের আর মল্লিকবাবুর বড় মেয়ের পেটে একটা ব্যথা উঠেছিল। পেটের মধ্যে একটা নাড়ি জড়িয়ে গিয়েছিল অন্যটার সঙ্গে। কোচবিহার বা জলপাইগুড়ির হাসপাতালে নিয়ে গেলে বাঁচত, কিন্তু সেবার বন্যায় সব বন্ধ, কোথাও নেওয়া হলো না। আলিপুরদুয়ারের হাসপাতাল কিছুই নয়, অপারেশন করার ব্যবস্থা ছিল না। লক্ষ্মীদি মরে গেল। ভরা 18 বছরের যুবতীর মৃতদেহ সেই প্রথম দেখি। চেনা মানুষের মরাও সেই প্রথম। ভোলা যায় না। আমার কণ্ঠ দেশ ছুঁয়ে জলের বারণ থামল। আধ ঘন্টা ওইভাবেই থেমে রইল জল, তারপর কমতে লাগলো। রাত 10টার সময় আমাদের ঘরে 8 ফুট পলিমাটি আর অজস্র পোকার গিজগিজ রেখে জল বারান্দার কানার নিচে নেমে গেল। মা, ভাই বোন, রামজি সব ফিরে এলো। কোদাল আর টিনের টুকরোয় পলি পরিষ্কার করছি। সব ডিম খেয়ে ফেলার জন্য মা আমাকে বকছে। মল্লিকদের কোয়ার্টার থেকে কান্নার আওয়াজ এলো সেই সময়। আমরা সবাই থেমে উৎকর্ণ হয়ে শুনলাম। বাবা বলে উঠলেন, লক্ষ্মীকে আনলো বোধ হয়। মা ডিমের কথা ভুলে চোখ মুছে বলল, আহা, লক্ষ্মীটা এসে কত সেলাই ফোঁড়াই করে দিয়ে গেছে আমাদের বাসা থেকে। এই সেদিনও তো লেসের নতুন নকশা তুলে নিয়ে গেল। 1-2 মিনিট আমরা লক্ষ্মীদির জন্য চুপ করে রইলাম, কিন্তু সময় তো বেশি নয় মানুষের। ফের পলি পরিষ্কার করতে লাগি। মা রান্না চাপায়, আর আমাদের ঘর সংসারের সেই নানা কাজকর্মের মধ্যে দূর থেকে এক শোকের বাতাস এসে বয়ে যায় বারবার। জল কত টুকি? 4। আমি চোখ চেয়ে চাই, হেসে বলি, জ্বর নয়, জল। ওহ ওহ, জল খাবেন? মাথা নেড়ে বলি, না। তবে চোখ বুজে বলি, কিছু নয় টুকি, আপনি বুঝবেন না। বলে পাশ ফিরে শুয়ে থাকি। আমার চারপাশে সেই কৈশোরের বন্যার জল বয়ে আনে কত ঘর গেরস্থালির জিনিস। জল থেকে আমি একটা ভাসন্ত কৌটো তুলে নিই। ঢাকনা খুলে দেখি তাতে ছুঁচ, কুরুশকাঠি, হরেক রঙের সুতো। ফেলে দিই। একটা বিছে প্রশ্ন চিহ্নের মতো বাঁকা হয়ে লেগে আছে দেওয়ালে। জলের ওপরে উঁচুতে লণ্ঠন তুলে ধরে আছেন বাবা। সকালে ঘুম ভেঙেই বুঝতে পারি জ্বর ছেড়ে গেছে। প্রচণ্ড শীত। বাইরে সারসির গায়ে ঘন কুয়াশা লেগে আছে, কিচ্ছু দেখা যায় না। উঠে বসতে ইচ্ছে করে না, নড়তে ইচ্ছে করে না। জ্বরের পর শরীর বড় অবসন্ন, ক্লান্ত। শুয়ে থাকি। কোনোখানে কোনো শব্দ নেই, শুধু সাদা কুয়াশা, কাঁচের সারসি আর আমি।
অনেক বেলায় টুকি ঘরে আসে, আবার কখন বা ঘুমিয়ে পড়েছিলাম। টুকি এসে জাগালো। উঠুন, শরীর কেমন? বলে কপালে হাত রেখে খুশির গলায় বলে, ও মা, জ্বর নেই তো? আমার জ্বর বেশিক্ষণ থাকে না। একবার একজন ডাক্তার বলেছিল আমার শরীরের নাকি প্রতিরোধ শক্তি খুব বেশি, তাই অমন ধাঁ করে জ্বর উঠে যায়, আবার কমেও যায়। টুকি হেসে বলল, হা হা, কাল রাতে বুঝি ডাক্তার আসেনি? আপনি তো অচৈতন্য, ডাক্তার এসে ইঞ্জেকশন দিল, ওষুধ খাওয়ানো হলো, এমনি এমনি কমেনি মশাই। আমি অনেক রাতে পাশে বসে বারবার ব্যাগের জল পাল্টে গরম জল ভরে ভরে বিছানা গরম রেখেছি। আমি বিস্মিত হয়ে বলি, এত কাণ্ড, টের পাইনি তো। টের পাবেন কি করে, যা জ্বর। বলে হঠাৎ গম্ভীর হয়ে গেল টুকি, গলা নামিয়ে বলে, আপনার বন্ধু কাল রাতে যা কাণ্ড করেছে না, তা বলার নয়। কি? বলতে লজ্জা করে। বলে সে সজল চোখে বাইরের দিকে চেয়ে রইল। অনেকক্ষণ বাদে বলল, কাল আমি অনেক রাত পর্যন্ত এই ঘরে ছিলাম। ও তো জানতো না যে আপনার জ্বর হয়েছে, বেহুঁশ হয়ে ঘুমোচ্ছিল। হঠাৎ মাঝরাতে উঠে বিছানায় আমাকে না দেখে তখন উঠে এসেছে। আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বলল, তুমি ওর ঘরে গিয়ে কি করছিলে? এই বলে কি যে রাগ করলো, কোনো কথা বোঝাতেই পারলাম না। ওর তো তখন বিশ্বাস হয়ে গেছে যে আমি। বলে টুকি চোখের জল মুছল। একটু সামলে নিয়ে বলল, প্রথমে মারলো, তারপরে আবার ফের অনেক আদর করলো, শেষে আবার মদ গিলে পড়ে রইল। কেন? খেয়ে আর বলবে কেন, ও ওই রকমই। যাগ্গে যাগ্গে, ওসব নিয়ে আপনি আবার যেন ভাববেন না, আমাদের সম্পর্কটা একটু ভুতুড়ে। যাগ্গে উঠুন, চা করছি। মলয় অনেক বেলায় প্রায় 11টায় উঠে চোখের পাতা আঙুলে টেনে পৃথিবী দেখল। আমাকে দেখে বিস্ময় ভরে বলল, তুই? আমি মাথা নেড়ে বললাম, আমি। যাসনি এখনো? না। সাবাস, হে প্রায় বিশ্ব রেকর্ড, কেউ পারেনি এ পর্যন্ত। আমি গম্ভীর হয়ে বললাম, তুই টুকিকে ত্যাগ কর। কেন? আমি ওকে বিয়ে করব। বিয়ে? বলে মলয় মাথা ঝাঁকিয়ে নিজেকে সচেতন করার চেষ্টা করলো, নিজের পায়ে চিমটিও কাটলো। বলল, নেশাটা খুব জোর ধরেছে দেখছি। কি বললি? ঠিকই শুনেছিস। আমি গম্ভীর। মলয় ভ্যাবলার মতো তাকিয়ে থেকে বলে, বিয়ে? টুকিকে? হ্যাঁ, বিয়ে টুকিকে। বলে আমি সিগারেটের প্যাকেট খুলছিলাম। মলয় অন্যমনস্কভাবে হাত বাড়ালো, আমি ওকে একটা সিগারেট দিলাম। সিগারেট ধরিয়ে মলয় হঠাৎ মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, টুকির তো বিয়ে হয়ে গেছে নাকি? বলে আমার দিকে চেয়ে রইল। তারপর হঠাৎ মাথা নেড়ে বলল, যা, তা হয় না। আমাকে কে রেঁধে দেবে? আয়া। মলয় তখন আর কিছু ভেবে না পেয়ে দেওয়ালে ঠেস দিয়ে চোখ বুজে বলে, আর আমার মশারি টাঙিয়ে দেবে কে? আমার ভেতরকার জুনিয়র উকিলটা হাই তুলে জেগে উঠল। আমি তীক্ষ্ণ চোখে চেয়ে বললাম, দার্জিলিংয়ে মশা নেই, অতএব মশারির দরকার হবে না। মলয় উদাসভাবে বলল, হবে। মশার জন্য নয়, তবে মশারি টাঙালে শীতটা কিছু কম লাগে, তাই আমরা টাঙাই। আমি সওয়াল করার ভঙ্গিতে বললাম, তাতেও আটকায় না। মশারি একবার টাঙালেই তোর এক জীবন চলে যাবে। দরকার মতো মশারি থেকে বেরিয়ে আসবি, দরকার মতো ফের ঢুকে যাবি। মশারি না খুললেই হলো। মলয় ভীষণভাবে চিন্তা করতে করতে হঠাৎ ধমকে উঠল, তা আমার ছেলেরা তোকে বাপ ডাকবে নাকি? না, কাকা কিংবা আঙ্কেল। হতাশ হয়ে মলয় বলে, আহ, সব তাহলে আগে থেকেই ভেবে রেখেছিলি? তা টুকি কি বলে, ও কি রাজি হয়েছে? আমি একটু দ্বিধা ভরে বলি, ওকে এখনো বলিনি, তবে বললে রাজি হবে বলেই মনে হয়। মলয়ের মধ্যেও বোধহয় এক ঘুমন্ত উকিল জেগে ওঠার লক্ষণ দেখায়।
মলয় চোখের পাতা টেনে যত দূর সম্ভব তীক্ষ্ণভাবে আমাকে দেখে নিয়ে জিজ্ঞেস করে, তা তুই কি টুকিকে ভালোবাসিস? আমি একটু দ্বিধায় পড়ে যাই, প্রশ্নটা খুব শক্ত। তবু চোখটা সরিয়ে নিয়ে আমি বলি, বাসবো। গভীর একটা শ্বাস ফেলে মলয় বলে, তা হয় না ইন্দ্রজিৎ, তুই টুকিকে ভালোবাসতে পারবি না, ওর অনেক ডিফেক্ট। লক্ষ্য করিসনি? প্রথমত, বয়স হয়ে গেছে, চর্বি হয়ে ফিগারটাও আর আগের মতো নেই, মাথার চুল উঠে যাচ্ছে, নাকটা ভালো নয়, তার উপরে আবার অসম্ভব মেজাজ। বলে মলয় খুব নিশ্চিন্তের হাসি হেসে বলে, তোকে তো আমি জানি কি ভীষণ খুঁতখুঁতে তুই। সেই যে কি একটা ঘোষ, কোন একটা মুখার্জি, একজন কি যেন চৌধুরী, এদেরও তো প্রেমে পড়েছিলি তুই, মনে আছে? আমি মাথা নাড়লাম। মলয় বলল, শেষ পর্যন্ত কারোর সঙ্গেই তোর হলো না, তার মানে তুই কাউকেই শেষ পর্যন্ত ভালোবাসতে পারিসনি। টুকিকে কি আর পারবি ইন্দ্রজিৎ? খুব রিস্ক নিচ্ছিস, ওর ডিফেক্টগুলো তো একটু ভেবে দেখবি। আমার ভেতরের উকিলটা ফের হাই তুলে পাশ ফেরে শুল। আমি গম্ভীর একটা শ্বাস ফেললাম, কথাগুলো ভেবে দেখার মতো। উঠতে যাচ্ছিলাম, মলয় বলল, শোন। কি? আরও একটা অসুবিধা আছে। কি সেটা? আমি টুকিকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া একদিনও থাকতে পারি না, ভীষণ ভালোবাসি। আমি অবাক হয়ে বলি, ভালোবাসিস? ভয়ঙ্কর। মলয় বলে, তোকে একটা ভূতের কথা বলেছিলাম না, আমাদের ঝগড়াঝাঁটির ব্যাপারটা সেই ব্যাটাই করে। নইলে আমি তো ভেবেই পাই না যে টুকি ছাড়া আর আমার আছেটা কে। মলয়ের ছোট ছেলেটা গম্ভীরভাবে ঘরে এসে সোজা বাপের লেপের মধ্যে ঢুকে গিয়ে কি যেন খুঁজছে। মলয় ধমক দিয়ে বলল, আহ, কি খুঁজছো এখানে? ছেলেটি করুণ গলা লেপের তলা থেকে শোনা গেল, আমব্রেলা। সত্যি সত্যি ছেলেটা বিছানার জঙ্গল থেকে একটা ছাতা টেনে আনলো বাইরে, গম্ভীরভাবে চলে গেল। ছেলের চলে যাওয়ার দিকে চেয়ে থেকে মলয় ভাবালু গলায় বলে, মাই সান। তারপর আমার দিকে চেয়ে বলে, তা তুই টুকিকে নিয়ে গেলে আমার কি থাকলো আর বল? মাতাল হয়ে পড়ে থাকি, তাই লোকে ভাবে আমার হৃদয় নেই। আসলে ভয় খাই রে ইন্দ্রজিৎ, কে কবে টুকিকে টেনে নিয়ে চলে যায়। তাহলে আমি একদম জমি ধরে নেব, আর উঠবই না। আমার বুকটা কেমন করে ওঠে, চোখে জল আসতে চায়। ধরা গলায় বলি, নেব না। নেবি না তো? মলয় উৎসাহের সঙ্গে বলে, না, কথা দিচ্ছি। নিস না রে, ওকে আমি ভয়ঙ্কর ভালোবাসি। তুই বরং টুকিকে গিয়ে কথাটা বলে আয়। কি? ওকে গিয়ে বল যে আমি ওকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না, যা। আমি বিরক্ত হয়ে বলি, আর দূর, দাঁড়া, টুকি বাজারে গেছে, আসুক আগে। মলয় আমায় আরেকটা সিগারেট নিয়ে ধরায়, খুব অধৈর্যের সঙ্গে কিছুক্ষণ অপেক্ষা করে বলে, আসছে না কেন বলতো? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? না না, কি আর হবে, রোজই তো বাজার করছে। কি জানি, বড্ড ভয় করে। টুকিটা যা দুষ্টু না, সব সময় লাফিয়ে বা দৌড়ে চলাফেরা করবে, কোথায় কখন পড়ে টরে যায়। দাঁড়া, গিয়ে দেখে আসি। বলে মলয় উঠতে যাচ্ছিল, ঠিক সেই সময় টুকি ঘরে এসে ঢুকলো, মুখ গম্ভীর, হাতে বাজারের বাস্কেট। একবার আমাদের দিকে গম্ভীর দৃষ্টিক্ষেপ করে ভেতর দিকে চলে গেল। মলয় খুব অবাক হয়ে টুকিকে দেখল, যতক্ষণ দেখা গেল চোখ ফেরালো না। তারপর একটা শ্বাস ফেলে বলল, ইন্দ্রজিৎ, টুকিটা যা সুন্দর হয়েছে না দেখতে, অনেক দিন পর ওকে ভালো করে দেখলাম। ও ঘরে টুকির গলার স্বর শোনা যাচ্ছে, ছেলেকে বলছে, কেন তুমি ছাতা নিয়ে তাক থেকে লাফ দিলে? হ্যাঁ, কি হলো? ছাতাটা কি প্যারাসুট? এখন ছাতাটা সারাতে কে যাবে? মলয় চাপা গলায় বলল, যা ইন্দ্রজিৎ, গিয়ে বলবি যে আমি ওকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না, যা। আমি যাচ্ছিলাম। মলয় ডেকে বলল, এই দাঁড়া। কি? সেইট উইথ ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স? কিন্তু এখন ফুল কোথায় পাবো? আরে বাইরে আগাছার মতো কত গাঁদা ফুটে আছে না,
তাই একটা তোড়া বেঁধে নিয়ে যা। বাইরে কুয়াশা কেটে গিয়ে ফুটফুটে রোদ উঠে পড়ল। কাঞ্চনজঙ্ঘা অহংকারে আরো 2000 ফুট উঁচু হয়ে উঁকি মারছে। দেখে নিচ্ছে আর কজন ভ্রমণকারী অবশিষ্ট আছে দার্জিলিংয়ে। এখনো মুষ্টিমেয় কিছু আছে, তাই কাঞ্চনজঙ্ঘা আলো ছায়ার পরম্পরায় নানান রকম খেলা দেখাতে থাকে। যখন শেষ ভ্রমণকারীটিও চলে যাবে, যখন তাকে দেখার আর কেউ থাকবে না, তখন সে তার শীতের দীর্ঘ ঘুমে ঘুমিয়ে পড়বে। বিস্তর গাঁদা ফুটে আছে, আর মাঝে মাঝে লাল গোলাপ ডালিয়া। আমি কাস্তে কাস্তে ফুল ছিঁড়ছি। এমন সময় সামনেই একটা খাড়াইয়ের ওপর থেকে একজন ডাকলো, বাবু। মুখ তুলে দেখি চেলু, একটা মাত্র দাঁতে খুব অমায়িক হাসি হাসছে। আমাকে 3টে আঙুল তুলে দেখালো। কে? আমি প্রশ্ন করি। 300 দিব, আমি পবন সিং, ও চেলু উলু কই নাই। তুমিই চেলু, আমি গম্ভীরভাবে বললাম। এখন আমার কাজ আছে, তুমি যাও। লোকটা ম্লান মুখে চলে গেল। আমি কাস্তে কাস্তে তোড়া বাঁধি। মনটা ভালো নেই। এত রোদের মধ্যেও চারিদিকে একটা পোড়া ছাইয়ের রং দেখি। দার্জিলিংয়ের শেষ আকর্ষণটুকু কাল দুপুরের গাড়িতে চলে গেল। আমি গম্ভীরভাবে শুন্তির কথা ভাবছিলাম। ভাবতে ভাবতে সে যেন শরীর ধারণ করে আমার সামনে এসে দাঁড়ালো। তাকে বললাম, সনাতনী। সে সম্মোহিতের মতো বলে, হুম। ফুলের তোড়াটা সামনে এগিয়ে দিয়ে বললাম, নাও, আমার কথা ফুলই বলবে। সনাতনী তোড়াটা নিয়ে বুকে ছুঁয়ে বলল, কি মিষ্টি, কি রোম্যান্টিক। তা ফুলটা কি বলছে সনাতনী, শুনতে পাচ্ছ? পাচ্ছি। আপনি আমাকে? হ্যাঁ, ভীষণ। আমাকে ছাড়া? হ্যাঁ, আমিও। ঠিক এই কথায় টুকি বেরিয়ে এসে বলে, এ কি, কালই আপনার 104 জ্বর গেছে আর এই ঠান্ডায় ফুল তুলছেন যে? শিগগিরই ভেতরে গিয়ে লেপ চাপা দিন। উফ, আমারই ভোগান্তি। শুন্তির ঘোর তখনও আমার মাথা থেকে যায়নি। এদিকে মলয়ের শেখানো কথাগুলো মাথায় খেলছে। ফুলের তোড়াটা টুকির দিকে এগিয়ে দিয়ে খুব বিষণ্ণ মুখে বললাম, ফুলের কথা কি শুনতে পাও টুকি? টুকুই অবাক হয়ে বলে, ফুলের কথা? সে আবার কি? আমি গম্ভীর গলায় বলি, ফুল বলছে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না। টুকি তোড়ার জন্য হাত বাড়িয়েছিল, যেন মুহূর্তে ফুলের মধ্যে সাপ দেখে সরিয়ে নিল হাত। তারপর হঠাৎ তার মুখ হয়ে গেল সাদা। কুঁকড়ে সরে যেতে যেতে সভয়ে বলতে লাগলো, না না, তা হয় না ইন্দ্রজিৎ বাবু, তা হয় না। আপনি আপনি খুব ভুল করছেন। আমি ম্লান হেসে বললাম, কথাটা আমার নয়, মলয়ের। কি কথা? আমি তুমি ছেড়ে ফের আপনি করে বললাম, মলয় আপনাকে বলতে বলেছে যে ও আপনাকে ভীষণ ভালোবাসে আর আপনাকে ছাড়া ও বাঁচবে না। ওই বলেছিল যে সে দিস উইথ ফ্লাওয়ার্স। টুকি গভীর শ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে ঈষৎ লাল হয়ে বলে, ইস, ছি ছি, কি কাণ্ড বলুন তো। তাই আপনি রোগা শরীরে এসে ফুল তুলছেন এই শীতে? তুত, যত সব। যান তো, ঘরে যান। মলয়কে কি বলবো? ও কেমন লজ্জা পেয়ে বলে, কি আবার বলবেন, ফুলের তোড়াটা আমি নিয়েছি। আর কিছু বলার নেই। এই মানে, যেমন আপনি ওকে ভীষণ ভালোবাসেন বা ওকে ছাড়া বাঁচবেন না। যা, বলে টুকি মুখ ঘুরিয়ে নেয়। ও কিন্তু শোনার জন্য খুব উৎকণ্ঠিত হয়ে বসে আছে। তাই? তাহলে বলবেন। টুকি বলে। আমি আসতে জিজ্ঞেস করি, উইথ ফ্লাওয়ার্স? হাসতে গিয়েছিল টুকি, হাসির মধ্যেই 2 ফোঁটা চোখের জল গড়িয়ে নামল। বন্ধুগণ, আমি আমার হারানো দার্জিলিং এবারও খুঁজে পেলাম না।
সেই কবে শিলিগুড়ি থেকে দেখা এক রহস্যময় মহাপর্বত মেঘের মতো ডেকেছিল, বয়সের সঙ্গে সঙ্গে তা কোথায় কোন সুদূরে চলে গেছে। কতবার আসি, মনে হয় এ নয়, এ শহর তো নয়। আমার সেই শৈশবের চোখে একটা শহরের ছবি আঁকা হয়ে গিয়েছিল কল্পনায়। কিছুতেই সে ছবি মিলিয়ে যায় না। সে এক অদ্ভুত সুন্দর ম্লান আলোর উপত্যকা, চারধারে নীল পাহাড় হাসি মুখে চেয়ে আছে। শহরের মাঝখান দিয়ে নদী, নদীর ওপর ঝুলন্ত পোল, আকাশে রামধনু রঙা নানা বর্ণের মেঘ ভেসে যায়। পথে পথে স্থলপদ্ম ফুটে থাকে, রাস্তা আকীর্ণ থাকে ঝরা ফুলে, দোয়েল শ্যামা ডাকে, আসে হরবোলা কাকাতুয়া, স্বর্গের পাখিরাও আসে। ফুলের মধু খেতে প্রজাপতিদের সঙ্গে উড়ে উড়ে ঘুরে বেড়ায় মেয়ে পরীরা। মানুষ সেখানে জেগেও স্বপ্নের ভেতর বাস করে। মশাইরা, দার্জিলিংয়ে ফুল ফোটে, পাখি গায়, মেঘ ভেসে যায়, তবু কিছুতেই ছবিটা মেলাতে পারি না। তাই 5 দিনের মাথায় ফিরে যাচ্ছি। ছুটি আর খুব বেশি বাকি নেই। আমার আরও কিছু দেখে যাওয়ার বাকি আছে, যেমন কাটিহারের সেই মাদার গাছটা যেখান থেকে সেই আশ্চর্য কোকিলটা ডেকেছিল, কিংবা আলিপুরদুয়ার জংশনের পশ্চিমের মাঠটা যেখানে ডুবে গিয়েছিল পেট্রোলের ট্যাঙ্ক, কিংবা কোচবিহারের সেই স্কুল বাড়ি যেখানে হোটেলের কাঁচা ঘরে প্রথম থাকতে গিয়ে মায়ের জন্যে মন কেমন করায় ইন্দ্রজিৎ কেঁদেছিল হাপুস নয়নে। মলয়ের কাছে বিদায় নিতে যাই, বলি, মলয়, যাচ্ছি। নেশার ঘোর থেকে মলয় চোখ টেনে খুলে তাকালো, ভুরু কুঁচকে বলল, উইথ টুকি অর উইদাউট টুকি? একটা বিখ্যাত টনিক কিনতে গেলে দোকানদার যেমন সবসময় জিজ্ঞেস করে নেয়, উইথ ক্রিওজোট অর উইদাউট ক্রিওজোট, কিংবা টুথপেস্ট কিনতে গেলে জিজ্ঞেস করে উইথ ক্লোরোফিল অর উইদাউট ক্লোরোফিল, ঠিক সেরকম স্বরেই মলয় জিজ্ঞেস করে। আমি অহংকারের সঙ্গে বললাম, উইদাউট টুকি। থ্যাঙ্কস। ওকে বলিস যে আমি ওকে ভীষণ বলেছি বলেছি। আমি গাম্ভীর্য বজায় রাখি। উইথ ফ্লাওয়ার্স, ও বলে। আবার ঘুমিয়ে পড়ার আগে বলে, কেউ পারে না, তুই পারলি। কি পারলাম? এই এতদিন থাকতে। ওই ভূতটা কাউকে থাকতে দেয় না। আমি একটা শ্বাস ফেললাম। টুকি ছলছলে চোখে দাঁড়িয়েছিল, বলল, কি করে থাকবো বলুন তো? আপনাদের খুব জ্বালিয়ে গেলাম বলে ছেলেটাকে একটু আদর করি। আজও ওর গালে ক্যান্ডির আঠা। আমার হাতটা চটচটে হয়ে গেল। টুকি বলল, শীত আসছে, একদম একা থাকবো, ভীষণ একা। কুলির মাথায় মাল তুলে দিয়ে বেরিয়ে পড়ি। চড়াইয়ের একটা বাঁক পার হতেই মলয়ের বাড়িটা আড়াল পড়ে যায়। তখন আর ওদের জন্য কষ্ট হয় না। স্টেশন পর্যন্ত উঠতে উঠতেই ভুলতে থাকি। ভুলে যাওয়াই ভালো, ভুলে যাওয়াই স্বস্তিকর। হাঁপাতে হাঁপাতে স্টেশনের মোড় পর্যন্ত উঠে এসেই দেখতে পাই আজও নিজের প্রস্তর মূর্তি হয়ে ডেন্টিস্ট মশাই দাঁড়িয়ে আছেন। বাস্তবিক আমার একবার সন্দেহ হলো দার্জিলিংয়ের অধিবাসীবৃন্দ হয়তো সময় থাকতেই তাদের প্রিয় দাঁতের ডাক্তারের একটি মূর্তি তৈরি করে এখানে স্থাপন করেছেন। মূর্তিটি খুবই নিখুঁত, সন্দেহ কি, তেমনি গম্ভীর মুখশ্রী আর দু চোখে ভর্ৎসনা। আমি লজ্জিতভাবে সেই মূর্তির সামনে দাঁড়িয়ে অভ্যেস বসে হাঁ করলাম। উনি জীবন্ত হয়ে উঠে আমার দাঁত দেখে বললেন, ইন্দ্রজিৎ বাবু না, যিনি ডাক্তারদের পছন্দ করেন না? আগে হ্যাঁ। উনি অত্যন্ত কঠোর গলায় বললেন, চলে যাচ্ছেন? আমি খুব অনুতপ্ত হয়ে বলি, হ্যাঁ মানে দাঁতটা তোলার আর সময় হলো না। উনি শ্বাস ছেড়ে বললেন, কষ্ট পাবেন, দাঁতের জন্য মায়া হচ্ছে বুঝতে পারছি, কিন্তু দাঁত একটি অভ্যেস মাত্র। গত 14 বছর ধরে আমার কিন্তু আসল দাঁত নেই। বলে তিনি দাঁত কিরমির করে আমাকে তার নিখুঁত বাঁধানো দাঁত দেখিয়ে বললেন, কেউ বুঝতেই পারে না এটা নকল দাঁত। আমি নিজেও ভুলে যাই মাঝে মাঝে। এমন অভ্যেস হয়ে গেছে যে আমার বাঁধানো দাঁতে কাঁকড় পড়লেও আমি শিউরে উঠি। খড়কে দিয়ে আমি ময়লা পরিষ্কার করি, ভালো পেস্ট দিয়ে দাঁত মাজিও। এমনকি আমার দাঁতেও মাঝে মাঝে ব্যথা হয়। বলেন কি? খুবই অবাক হই। অভ্যেস, বললেন ডাক্তার। তাই বলছিলাম দাঁতটা তুলে ফেললেও পারতেন। দুষ্টু দাঁতের চেয়ে বাঁধানো দাঁত ভালো।
আমি তাড়াতাড়ি স্লোগানটা পূরণ করলাম। উনি খুব গম্ভীর স্বরে বললেন, আবার বড় আশা ছিল যে আপনার দাঁতটা আমিই পাবো। বলে তিনি হতাশার ভাব করে আবার স্ট্যাচু হয়ে গেলেন। আমি সেই প্রস্তর মূর্তিকে একটা কুণ্ঠিত নমস্কার এবং অস্ফুট আসি বলে স্টেশনের দিকে হাঁটতে লাগলাম। মনটা বিষাদে ভরে গেল। আমার বড় আশা ছিল যে আপনার দাঁতটা আমিই পাবো। এই হৃদয় বিদারক বাক্যটা কিছুতেই ভুলতে পারি না। উনি আমার বেয়ারা দাঁতটাকে চেয়েছিলেন মাত্র। কি ক্ষতি ছিল দিয়ে দিলে? ভাই সব, আমি না কাউকেই বড় একটা উপেক্ষা করতে পারি না। যখনই বাজারে যাই, আলুওয়ালা পটলওয়ালা ডাকাডাকি করে। কেউ যদি আমার চোখের দিকে তাকিয়ে একবার বলে বাবু নিয়ে যান, তাহলেই আমি গলে যাই। এরকম কোমলমতি ও কোমল হৃদয় বলে যে ঢ্যাঁড়স আমি জন্মে খাই না, তাও ঢ্যাঁড়সওয়ালা 8 কেজি ব্যাগের মধ্যে গুঁজে দেয়। বাসায় ধূপকাঠির স্তূপ থাকতেও একটা খোঁড়া ধূপকাঠিওয়ালা প্রায় দিনই আমাকে চিমসে গন্ধওয়ালা সব কাঠি গছায়। ফুটপাতের দোকান থেকে ওই স্বভাবের দরুন কত অকেজো জিনিস যে কিনে এনেছি। তার মধ্যে লাল বেলুন, বাঁশি, লজেন্স, ঝুটো গয়না সবই আছে। এমনই আমার চক্ষু লজ্জা যে যখন পাজি মুদি ওজন কমায় বা পুরনো খবরের কাগজ কিনতে এসে কাগজওয়ালা ওজন বাড়ায়, তখনও আমি চোখ ফিরিয়ে নিয়ে পাখি বা প্রজাপতি এসব দেখি। সেই আমার কোমল হৃদয় একজন ডেন্টিস্টের জন্য ব্যথিত হবে নাই বা কেন? কোনোদিনও ভুলব না, তিনি আমার কাছে একটা মাত্র দাঁত চেয়েছিলেন। দুপুরের গাড়িটা দাঁড়িয়ে আছে এক বুক শূন্যতা নিয়ে। এতই শূন্য যে তার বুক ঝাঁঝরা করে খোলা জানলা দরজা দিয়ে রোদ বাতাস এবং চড়াই পাখি আনাগোনা করছে। সে যেন যাওয়ার গাড়ি নয়, মনে হয় সে যেন আসবার গাড়ি। একটু আগে সে এসে পৌঁছেছে, আর সব যাত্রী নেমে যাওয়ার পর সে দাঁড়িয়ে আছে ধোলাই হতে যাবে বলে। সন্দেহের চোটে আমি একজন কালো কোট পরা লোককে জিজ্ঞেস করলাম, দাদা, গাড়ি যাবে তো? তিনি উদাস উত্তর দিলেন, রোজই তো যায়। বুঝতে পারলাম দার্জিলিং থেকে চলে যাওয়ার আর প্রায় কেউই নেই। আমি বোধহয় শেষ ভ্রমণকারী যে চলে যাচ্ছি। এমন ফাঁকা গাড়ি দেখে আমি খুব বেছে বেছে একটা কামরায় দেখলাম বেঞ্চের গায়ে একটা হলুদ প্রজাপতি বসে আছে। সেইটাতেই উঠলাম। জানলা দিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা উঁকি মেরে দেখে নিচ্ছে যে আমি উঠেছি কিনা। শেষ ভ্রমণকারী চলে যাচ্ছে, তার তো আর কোনো কাজই রইল না। একটা হালকা মেঘের রুমাল উড়িয়ে সে আমাকে বিদায় জানালো। গত কিছুদিন যাবৎ সে ভ্রমণকারীদের অনেক কসরত দেখিয়েছে, আর কেউ কিচ্ছু দেখার রইল না। তাই সে পায়ের কাছ থেকে একটা ধূসর মোটা মেঘের কম্বল টেনে নিয়ে গা ঢাকা দিল। শুধু নাকখানা জেগে রইল উঁচুতে। তারপর ঘুমোতে লাগলো। এমনকি বাতাসিয়া লুপ পার হয়ে গাড়ি যখন চলেছে তখন আমি স্পষ্ট পাহাড়টার নাকের ডাক শুনতে পেলাম। এক ফাঁকা কামরায় বসে আমি অবাক হয়ে পাহাড়ের নাক ডাকা শুনতে শুনতে হঠাৎ সচেতন হয়ে উঠলাম। উঠে একটু এদিক ওদিক ভালো করে দেখতে গিয়ে অবাক হই। একটা বেঞ্চের পিঠের আড়ালে কুঁকড়ে শুয়ে বাস্তবিক একটা লোক নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। রোগা ছোট মতো লোক, মুখটা একটা পুরনো গোল টুপি দিয়ে ঢাকা, পাতলুনের হাঁটুর কাছে পটি, আর নোংরা কোটের পকেট থেকে পিস্তলের নলের মতো একটা সিকিমি রামের বোতল বেরিয়ে আছে। টুপিটা তুলে নিয়েই আমি গম্ভীর হয়ে গেলাম। লোকটা তৎক্ষণাৎ ঘুম ভেঙে উঠে বসলো। মাথাটা এদিক ওদিক ঝাঁকিয়ে ঘুম বা দুঃস্বপ্ন জলকণার মতো ঝেড়ে ফেলার চেষ্টা করলো মাথা থেকে। জল থেকে উঠে আসা হাঁস যেমন ঝাড়ে। তারপর একটা দাঁত দেখিয়ে খুব হাসলো সে। হাত তুলে 4টে আঙুল দেখিয়ে বলল, 400 দিব, আমি চেলু উলু কই নাই আছি। ভুজাওয়ালা বুজাওয়ালা কই কিসি কো সাথ আমার জান পেহচান ছিলই না। আমি গম্ভীর ভাবটা বজায় রেখে বললাম, গাড়িতে উঠলে কখন? স্টেশনে তো তোমাকে দেখিনি। লোকটা প্রশ্রয় পেয়ে একটা সিগারেট ধরিয়ে আমার দিকে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, স্টেশন থেকে না, ছোটা ট্রেন তো আহিস্তা যায়। আমি রাস্তা থেকে টুক করে রানিং গাড়িতে উঠলাম। দেখলাম কি আপনি পাহাড় উহাড় দেখছেন, তো ডিস্টার্ব না করে একটু বিশ্রাম টিশ্রাম করে নিলাম। খুবই সস্তা সিগারেট, এই ব্র্যান্ড আমি খাই না। তবু মায়াবশে আমি একটা সিগারেট নিয়ে ধরিয়ে ডাকলাম, চেলু। লোকটা একটু চমকে উঠল। তারপর ব্যথাতুর মুখে চেয়ে রইল আমার মুখের দিকে। তারপর চোখ সেরিয়ে নিয়ে বলল, পাওয়ান সিং। আমি মাথা নেড়ে বললাম, না। সে খুব ব্যথিত হয়ে বলল, 500। সালা ভুজাওয়ালা আমার জেরুকে নিয়ে। আমি ধমক দিয়ে বললাম, না,
তুমি ভুজাওয়ালার বউকে নিয়ে। সে খুবই তেতো মুখে বলে, হবে, অনেক দিনের কথা তো ঠিক ইয়াদ হচ্ছে না। তো সেই জরুটা ভুজাওয়ালার বি ছিল না কিন্তু। বটে, তবে কার ছিল? ঠেলাওয়ালা রাম রিখে। কিন্তু বলে লোকটা টুপি তুলে মাথা চুলকে বলে, রামরিখের বি জরু কিন্তু ও ছিল না। ছাতুওয়ালা রঘুবীর তাকে দেশ থেকে ফুসলিয়ে এনেছিল। क्योंकि দেশে ওই জরুটার দুসরা আদমি ছিল, কিন্তু সে আদমিটার আগেও অন্য কেউ ছিল। ঠিক বোঝা মুশকিল আছে ব্যাপারটা। আরে তবে জরুটা ছিল কার? আমি ফের জুনিয়র উকিলটার জেগে ওঠা টের পাই। লোকটা উদাসভাবে বলে, কৌন জানে, ছাতুওয়ালা রঘুবীর তাকে ফুসলিয়ে নিয়ে আসে, রঘুবীরকে কুछ পয়সা वैसा দিয়ে জরুটাকে রামরিক নিয়ে নিল, আর রামরিককে একদিন তারির সঙ্গে জারি পিরিয়ে দিল ভুজাওয়ালা। রামরিক মিটিয়া কলেজে মরে গেল, আর জরুটাকে নিয়ে ভাগলো ভুজাওয়ালা। তারপর বলে খুব অস্বস্তির সঙ্গে আমার দিকে চেয়ে থাকে চেলু। আমি আগ্রহী হয়ে বলি, বাবা দারুণ মেয়ে তো, তো সেই মেয়েটা এখন কোথায়? উত্তর না দিয়ে চেলু তার কোটের বোতাম খুলে শার্ট খুলে বুকটা আদুর করে ফেলছিল। আমি ভাবলাম লোকটা বুঝি বুকের হৃৎপিণ্ডের জায়গাটা দেখিয়ে খুব রোম্যান্টিক গলায় বলবে এইখানে। আশ্চর্য এই যে লোকটা সত্যি তার বুকের হৃৎপিণ্ডের কাছে জায়গাটা দেখিয়ে বলল, এইখানে। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি দেখে সে একটু অসন্তুষ্ট হয়ে বলল, দেখুন, আলোতে ভালো করে দেখুন। বলে সে জানলার দিকে ঘুরে বসে বুকটা দেখালো। দেখি হৃৎপিণ্ডের ওপর দিকটায় মস্ত একটা কাটা দাগ। দাগটা দড়ির মতো ফুলে তেলতেলে হয়ে আছে। চেলু বুকের বোতাম আঁটতে আঁটতে বলল, ফোন সেলিং এর তেলওয়ালা সালা চাকু মেরে জরুটাকে নিয়ে ভাগলো। আমি 1 বরস হাসপাতালে ছিলাম। তাহলে সেই তেলওয়ালার সঙ্গেই এখন? চেলু মাথা নেড়ে বলল, না না, ও তেলওয়ালা এখন মাদারিহাটে কাজ কারবার করে। আমাকে কিছু টাকা বকা দিয়ে ও মিটমাট করে নিয়েছে। জরুটা ওর কাছেও নেই। মাথা গরম হয়ে গেল। বললাম, তবে? লোকটা রামের বোতলের মুখটা শক্ত হাতে চেপে ধরে বলল, কৌন জানে, তেলওয়ালার কাছ থেকে এক গাড়িওয়ালা নিয়ে ভাগে। আমি নিঃশ্বাস ফেলে বললাম, গাড়িওয়ালার কাছেও নিশ্চয়ই নেই। লোকটা খুব গম্ভীরভাবে বলে, সে বাত ঠিক, গাড়িওয়ালার লাশ তো 2 মহিনা পর গুলমা স্টেশনে পাওয়া যায়। তো বাবু আমি 500 রুপিয়া দিব, মিটমাট করিয়া নিন। আমি ওই চেলু উলু কোছো নাই আছি, লোকে পুছলে বলবেন কি আমি পবন সিং। আমি অন্যমনস্কভাবে বললাম, তুমি চেলু? চোখের পলকে লোকটার আরো 1 বছর বয়স বেড়ে গেল। মুখের চামড়া আরেকটু কুঁচকে যায়, চোখ আরো ঘোলা, পিঠটা একটু কুঁজো। লোকটা রামের বোতল তুলে হড়হড় করে মুখে ঢালল, কিন্তু সেটা না গিলে কলকল করে কুলকুচো করতে লাগলো। খুবই ব্যথিত মুখ। কুলকুচো শেষ করে এসে রামটা গিলে ফেললো এবং মুখ থেকে ফুরুক করে কুলের বিচির মতো একমাত্র দাঁতটাকে ছুঁড়ে ফেলে দিল বাইরে। তারপর যখন ঢেকুর তুলল লোকটা, তখন দেখি তার মুখটা সম্পূর্ণ ফোকলা। সে গম্ভীর মুখে বলল, 600। দাঁতের প্রতি এমন উদাসীনতা আমি কদাচিৎ কারো দেখেছি। মেজদা আমার মাড়ির হাড় মাংস চিবিয়ে খাচ্ছে, তবু মায়া বসে আমি তাকে তুলিনি। দার্জিলিংয়ে এক ডেন্টিস্টকে বিষণ্ণ ও হতাশার অন্ধকারে রেখে এসেছি। এখনো বাক্যটা ভুলতে পারি না। আমার বড় আশা ছিল যে আপনার দাঁতটা আমিই পাবো। আমার পুরো 32টা থেকে তাকে একটাও দিয়ে আসতে পারিনি। রবি ঠাকুরের কবিতায় পড়েছিলাম, একজন কৃপণ রাজা ভিখারিকে ঝুলি থেকে একটা মাত্র কণা ভিক্ষা দিয়েছিল। তা সেই কণা সোনার কণা হয়ে ফিরে এসেছিল। ডেন্টিস্টও তো বলেইছিলেন, আমার দেওয়া দাঁতও তিনি ফিরিয়ে দেবেন সোনার রূপো বা প্লাস্টিকে বাঁধিয়ে। আমিই দিতে পারিনি। আর এই লোকটা, যার দাঁতের বংশে বাতি দিতে একটি মাত্রই অবশিষ্ট ছিল, সে সেটা কত অনায়াসে ভ্রুক্ষেপই না করে কুলের বিচির মতো ফুরুক করে ফেলে দিল। এই প্রথম আমি চেলুর প্রতি একটু শ্রদ্ধান্বিত হয়ে পড়ি। মুহূর্তের মধ্যে আরো 1 বছর বয়স বেড়ে যাওয়াতে লোকটা আর একটু জড়সড় হয়ে বসে। বসে মিটমিট করে আমার দিকে চেয়ে বলে, 600 বাবুজি। আমি চিন্তিতভাবে তার মুখের দিকে চেয়ে বললাম, গাড়িওয়ালা খুন হওয়ার পর কি হয়েছিল? লোকটা ফের ফোকলা হাসি হেসে বলল, শুনতে চান? গাড়িওয়ালার এক চেঁচাতো ভাই ছিল, কপড়াওয়ালা। কলকাতার বড় বাজারে বহুত বড় দোকান। তো সেই ভাই
বুঝলাম। আমি শ্বাস ফেলে বলি। তারপর সেই কাপড়ওয়ালা? সে মাথা নেড়ে বলে, আর জানি না, তবে আন্দাজ হয় কি কাপড়াওয়ালা ভি চৌপট হয়ে গেছে। আমি মাথা নাড়লাম। তারপর তার চোখের দিকে তাকিয়ে বললাম, তা সেই মেয়েটা দেখতে কিরকম ছিল চেলু? লোকটা আতঙ্কে ফের বয়স বাড়িয়ে ফেলল। ব্যথিত হয়ে হাঁ করে তাকিয়ে থেকে বলল, 600 रुपया। আমি চেলু ওলু কই নাই আছি বাবুজি, আমি পবন সিং। আমি কঠিন গলায় বলি, সেই মেয়েটা কেমন ছিল? লোকটা টুপি তুলে মাথা চুলকে বলে, ভালো ছিল, তবে মোস্ট বিউটিফুল যেরকম হয় সেরকম না, অর্ডিনারি ভালো ছিল। পাতলি উতলি গোরা ওরা, আর ওর নাক টাক চোখ টোক সব ভালো, কিন্তু মোস্ট বিউটিফুল না। আমি গম্ভীরভাবে বললাম, তা খুব সুন্দর যখন নয়, তখন তাহলে তোমরা সবাই মিলে পাগল হলে কেন? চেলু খুব মর্মাহত হয়ে বলে, ও আসলে বহুত পেয়ার করনা জানতো লাইলি। যখন যার কাছে থাকতো এসন পেয়ার করতো না, তার মরদের গায়ে বাতাস ভি জোরে লাগতো না। লাইলির মতো কে ভালোবাসবে? খুব ভালো খানা পাকাতো, বহুত আচ্ছা করে ঘর সাজাতো, মরদকে খুশ রাখবার জন্যে তার একদম জান কবুল ছিল। ওই দেখলে তো পুরুষরা ঠিক থাকতে পারতো না। औरत তো বহুত পাওয়া যায়, কিন্তু পেয়ার? আমি গাম্ভীর্য না হারিয়ে বললাম, তো এখন যদি লাইলির সঙ্গে দেখা হয় তো কি করবে? খুন করবে না? খুন? বাপরে! বলে চেলু চোখ বড় করে আতঙ্কিত চোখে তাকায়। বলে, খুন কি, এখন তো বুড়ো হয়ে গেছি। তবু ফোন দেখা হলে না, একদম পায়ের ওপর গিরে গিয়ে বলবো, লাইলি, এক দফে ऐसन प्यार करो मेरे जान। দুনিয়াতে আর কেউ কবি ওইসব পেয়ার করেনি তোমার মতো। এক দফে ফিন করো, আর ওই পেয়ারের রোশনি থাকতে থাকতে আমার চোখের রোশনি খতম হয়ে যাক। খুন করবে না? অবাক হয়ে বলি, খুন আমি কখনো করি না। বলে চেলু চোখের জল মুছে বলল, আপনার সঙ্গে লাইলির দেখা হবে একদিন, তখন দেখবেন যে লাইলিকে কেউ খুন করতে পারে না, তার হাত কাঠের মতো হয়ে যাবে। এত আত্মবিশ্বাসের সঙ্গে কথাটা বলল যে আমার বুকটা ধক করে ওঠে। একটু ভয় ভয় বলি, না না, লাইলির সঙ্গে আমার দেখা হবে কি করে?" লোকটা গম্ভীরভাবে বলে, হবে, জরুর হবে। দুনিয়ার সব পুরুষ মানুষের সঙ্গে লাইলির একবার করে দেখা হবে। আমি চমকে উঠে বলি, সে কি? চেলু মাথা নেড়ে বলে, জরুর হবে। লাইলি আমাকে বলেছিল, হাত ফেরতা হয়ে হয়ে সে হর মানুষের কাছে একবার করে যাবে, কিন্তু থাকবে না, কেবল ঘুরবে আর ঘুরবে। ছাতুওয়ালা, ঠেলাওয়ালা, ভুজাওয়ালা, পকেট মারওয়ালা। আঙুলের করে গুনে হিসেব করতে করতে শেষ শব্দটায় একবার থেমে আমার দিকে তাকালো চেলু। আমি কিছু বললাম না। চেলু কিছুক্ষণ গুনে খেই হারিয়ে বলল, আপনার কাছে ভি আসবে, ইন্তজার করুন, আসবেই। মাঝখানে গাড়ি 3বার থেমেছিল, কেউ ওঠেনি, কেউ নামেওনি। এখন কার্শিয়াংয়ের কাছাকাছি চলে এলো কি রেলগাড়ি, কিছুতেই বুঝতে পারি না। হঠাৎ চারিদিকে এক ভুতুড়ে কুয়াশা উঠে এলো কোথা থেকে। একধারে গভীর খাদ, অন্য ধারে উঁচু পাহাড়, কিচ্ছু দেখা যায় না, কেবল একটা ভেজা স্যাঁতস্যাঁতে অন্ধকার চারিদিকে। আলো মরে গেল। কেবল এক শূন্যের রেল লাইনের ওপর দিয়ে ছোট্ট খেলনা গাড়ি দুলে দুলে কোথায় চলেছে। গাড়িটা তার ধুকপুক চলার শব্দ নিয়ে বলে, কোথাও না, কোথাও না। আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। হঠাৎ অনুভব করি হলুদ প্রজাপতিটা এতক্ষণ পর হঠাৎ উড়াল দিল, অনায়াসে গাড়ির বাইরে চলে গেল, আবার চলন্ত গাড়ির জানলা দিয়ে ঢুকে এলো ভেতরে। আমার মাথার চারিদিকে ফিনফিনে পাখনায় উড়ে বেড়ালো খানিকক্ষণ। তারপর আমার মাথায় মৃদু একটু স্পর্শ করে ঝুপ করে এক জায়গায় স্থির হয়ে বসে রইল। গভীরভাবে টের পেতে থাকি, লাইলি এতদিনে ভারতবর্ষের সীমানা ছেড়ে বহু দূর সব শহরে বন্দরে পুরুষের বুকে বুকে ঘুরে ঘুরে এবার তার ফিরে যাত্রা শুরু করেছে। তার যৌবন যায় না, তার বিশুদ্ধতা নষ্ট হয় না। পুরুষের বুকে অনন্ত পিপাসা ও চির অতৃপ্তি জাগিয়ে দিয়ে সে কেবলই শুধু চলে। গাড়ি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কোন শূন্য পথে, কোন অচেনার কাছে? কে সেই চির যুবতী অপেক্ষা করছে সেইখানে, যেখানে স্টেশনের নামের ফলকে লেখা আছে কোথাও না? আমি সেই তীব্র মানসিক বিভ্রমে দুহাত বাড়িয়ে চেঁচিয়ে উঠি, চেলু! চেলু একটা আর্ত চিৎকার দিয়ে দুহাতে আমাকে আঁকড়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলে,
700 বাবু, 700। হ্যাঁ বাবু, 700। হ্যাঁ, আমি চেলু উলু কই নাই আছি। হ্যাঁ, 700, 700। বলতে বলতে চিলু আমাকে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে। মুখের লালা, চোখের জল গঙ্গা যমুনার মতো মিশে যায় তার বুড়ো থুতনির খাঁজে। সে কেবলই বলে 700, 700। গাড়ি এসে কার্শিয়াংয়ে থামে। শিলিগুড়ি জংশন স্টেশনের বাইরে বাগানের ধার ঘেঁষে দাঁড়িয়ে একবার চা হাতে উত্তর দিকে চেয়ে দাঁড়িয়ে আছি। আলিপুরদুয়ারে যাওয়ার গাড়ি কিছু লেটে আসবে। যদি বেশি লেট হয় তো পৌঁছতে ভোর হয়ে যাবে। যাকে আমার কোনো তাড়া নেই। আমি উত্তর দিকে চেয়ে সেই শৈশবের দার্জিলিং পাহাড় দেখবার চেষ্টা করি, কিন্তু দেখার জো কি? শিলিগুড়ির অসংখ্য রিক্সা চারধারে ঘুরে ঘুরে অবিরল প্যাঁ প্যাঁ করে যাচ্ছে। তার ওপর অদূরে খোলা ওয়েটিং রুমের পিঁজরা পোল থেকে চ্যাঁ ভ্যাঁ শব্দ। মিলিটারির গাড়ি এসে থামছে, চলে যাচ্ছে। অনবরত শান্টিংয়ের শব্দ আর ইঞ্জিনের ভোঁ। তার ওপর বড্ড বেশি আলোয় আলোয় ছয়লাভ হয়ে আছে জায়গাটা। এত আলোতে দাঁড়ালে কিছুই ভালো করে দেখা যায় না। সামনে কয়েকটা বড় বড় গাছও আড়াল করেছে। বাবা যখন আমাকে দার্জিলিং পাহাড় দেখিয়েছিলেন তখন শিলিগুড়ি ছিল ছোট্ট একটা নির্জন জায়গা। চারিদিকে প্রকাণ্ড প্রকৃতির মধ্যে এক মুঠো মানুষের বসত। সেই শিলিগুড়ি তো এটা নয়। আমি চায়ের ভাঁড় হাতে অনেকটা পূব দিকে সরে গিয়ে পরিষ্কার দার্জিলিং পাহাড় দেখতে পেলাম। ওই বাঁকা বিছের মতো 3 ধারিয়ার আলো, ডাউ হিলের ডগায় দীপাবলি। কিন্তু এই মালটা সাচ্চা নয়। কিছুতেই ঠিক সেই রকম দেখতে পাই না। বারবার চেষ্টা করি, কেমন যেন মনে হয় ওই বিছে হাড়ের মতো 3 ধারিয়ার আলো, ওই গয়নাটা বহুকাল আগে খাঁটি সোনার ছিল। ওটার বদলে কে যেন গিল্টি করার নকল জিনিস এখন বসিয়ে দিয়ে গেছে। সেই পাহাড়টাকেও কে কবে লোপাট করে বিদেশি ট্যুরিস্টদের কাছে দুর্লভ প্রত্নতাত্ত্বিক বস্তুর দরে বেচে দিয়েছে গোপনে। তার বদলে এখন একটা ফ্যান্সি পাহাড় দিয়ে কাজ চালানো হচ্ছে। না, নেই, সেই পুরনো দিনের দার্জিলিং পাহাড়টা নেই। হতাশ হয়ে নিজের মালপত্রের কাছে ফিরে আসি। সেখানে চেলু বসে পাহারা দিচ্ছে। আমাকে দেখে সে বুড়িয়ে যাওয়া মুখে হাসল। একটা সিগারেট ধরিয়েছিল, কিন্তু অর্ধেক খেতে না খেতেই দন্তহীন মুখের অজস্র লালায় সেটা ভিজে ফেটে তামাক বেরিয়ে পড়েছে। দুঃখিত চিত্তে চেলু সেটা ফেলে দিল। হঠাৎ নড়ে চড়ে বসে চেলু বলল, বাবু, আমাকে নৌকার রাখবেন? নৌকার বলে অবাক হই। চেলু খুব হাসে। নৌকার? বুড়া বয়সে যাব কোথায়? তা তোমার জরু বাল বাচ্চা? চেলু হাত উল্টে বলে, কই নেই, 2 বার বিয়া করলাম, তা কারুর সঙ্গে বেশি দিন বনে না। আমার 2 নম্বর জরুটা পরশু রোজ ভেগে গেছে। আমি অবিশ্বাস্য ভরে তার দিকে চেয়ে আছি দেখে সে ফের মাথা নেড়ে বলল, সাচ বাত? তা কার সঙ্গে ভাগলো, কোথায় গেল, খোঁজ নাওনি? ফায়দা কি? বলে হাই তোলে চেলু। অলস গলায় বলে, কত লোক আছে দুনিয়ায়, যাওয়ার ভি তো কত জায়গা আছে। হবে কারুর সঙ্গে ভেগে গেছে, তো আমার এখন কেউ নাই। আমাকে নৌকর রাখবেন? হ্যাঁ, চড়ি বড়ি করবো না। আমি চিন্তিতভাবে বলি, ভেবে দেখি। চেলু একটু অন্যমনস্কভাবে গুনগুন করে গাইতে লাগলো, মাহানে চাকর রাখো জি। তারপর হাই তুলে বলল, বহুত নিন্দ লাগছে, তা আমি এখানে শুয়ে থাকি বাবু। আপনি তো কয়দিন পর এই লাইনে কলকাতা যাবেন, তখন আমাকে এই জায়গা থেকে ডেকে নিবেন। হ্যাঁ বাবু? এই বলে চেলু তার কোটটা মাটিতে বিছানার মতো বিছিয়ে পাতল। মাথার টুপিটা দিয়ে বালিশ বানিয়ে শুয়ে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে ফোকলা মুখে সামান্য হেসে বলল, বেশি দিন আর বাঁচব না, যে কদিন আছি থাকতে দিন না, ও পুলিশ উলিশে খবর দিবেন না। বলে মাথা চুলকে সমর্থনের আশায় চেয়ে রইল। তুমি ভুজাওয়ালাকে ছুরি মেরেছিলে কেন? চেলু শটান উঠে বসে সামান্য উত্তেজিত হয়ে বলে, বস সালা বহুত হারামি ছিল। লাইলি তো ভুজাওয়ালার औरत ছিল না। লাইলি কারুরই औरत না।
जौनुके लिबे लाइली उसी को होवे। हाँ, ना भूजा वाला ना ठेला वाला ना আর किसी का। তা ভুজাওয়ালা লাইলিকে ছাড়তে চায়নি, তা উসি লিয়ে। আমি বুঝলাম, গায়ে একটু শিউরে উঠল। চেলু আমার মুখের দিকে চেয়ে থেকে বলে, একটু ভেবে দেখুন, একজন যদি লাইলিকে বেশি রোজ আটকে রাখে তো লাইলি কেমন করে দুনিয়ার সব মরদের কাছে যাবে? সবাই তো লাইলির ইন্তজার করছে কি না? হ্যাঁ, টাইম তো কারো বেশি নেই। এই বলে চেলু শুয়ে পড়ল। ঘুমিয়ে পড়বার আগে এখন হাত তুলে বলল, ডেকে নিবেন কিন্তু বাবু। হ্যাঁ, আমি যদি অনেকদিন পরে ফিরি। ঘুমন্ত গলায় চেলু বলে, আমাকে এইখানেই পেয়ে যাবেন, হ্যাঁ, সব সময়। হ্যাঁ। শিলিগুড়ি জংশনের খোলামেলা ওয়েটিং হলঘরের ভিখিরিদের কাঁথা কানি, গরিব যাত্রীদের পোটলা পুটলির মধ্যে আর গাড়ির শব্দ, বাচ্চাদের চিল চেঁচানি গোলমালে খুব নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ল চেলু। তাকে এখানে এভাবে রেখে আমি রাতের গাড়ি ধরলাম। বাই রেলগাড়ি। আমি কোথায় চলেছি? রেলগাড়ি তার চলার শব্দ দিয়ে বলে, কোথাও না, কোথাও না। ঠিক কথা বন্ধুগণ, কোথাও না। মশাইরা, এই কামরায় কোনো আলো নেই। ছিল কোনোদিন, চুরি হয়ে গেছে। অন্ধকারে পাখা ঘোরবারও কোনোই শব্দ পাচ্ছি না। তার মানে পাখাও নেই। ব্যবসা গরম, সহযাত্রীদের মুখ দেখা যাচ্ছে না। গায়ে গায়ে ভিড়, গন্ধ, শরীরের তাপ সবই টের পাচ্ছি। মাঝে মাঝে কেবল দেশলাই জ্বলে ওঠে। বিড়ি বা সিগারেটের আগুন কখনো ফুসফুসের ভোল্টেজ বেশি পেয়ে তেজি হচ্ছে, আর ভোল্টেজ কম পেয়ে মন্দা হচ্ছে। সে আগুনে শুধু দু একটা মুখের আভাস মাত্র দেখা যায়। ভাই সব, পৃথিবীর অধিকাংশ মানুষের মুখই আমার দেখা হয়নি। কত মুখই তো দেখা বাকি রয়ে গেছে। কথার শব্দ আসে, কে কাকে যেন ডাকে, শ্বাস ওঠে পড়ে। অন্ধকারে সবই টের পাই। জানলায় জানলায় অন্ধকার টাঙিয়ে দিচ্ছে কে। চোখে চোখে ঘুমের মলম। আমি আমার মজবুত সুটকেসটার ওপর বসে দেওয়ালের কাঁধে পিঠ দিয়ে ঢুলছি। এটা বাথরুম যাওয়ার পথ, তাই যাতায়াতের পথে বারবার লোকের পা হোঁচট খাচ্ছে আমার গায়ে। উগ্র বিড়ির গন্ধে নাক জ্বালা করে। বাথরুমের দরজা খোলা হলেই অ্যামোনিয়ার গন্ধ এসে ঘুষি মারে। কিচ্ছু করার নেই বন্ধুগণ, রেলগাড়ি আমাকে নিয়ে যাচ্ছে। তার চাকায় চাকায় বৈরাগ্যের শব্দ বাজছে, কোথাও না, কোথাও না। তা ভাই রেলগাড়ি, তবে আমি যাচ্ছি কেন? খুব কাছ থেকেই কে যেন ডাকলো, নগেনবাবু। আমি ঢুলতে ঢুলতে উত্তর দিলাম, আপনার দেশলাইটা একটু দেবেন? নিশ্চয়ই, এই যে। বলে আমি দেশলাইটা এগিয়ে দিলাম। বন্ধুগণ, আমি কিন্তু জানি যে আমি নগেনবাবু নই। তবু কি যায় আসে বলুন তো? অন্ধকারে কে নগেনবাবু, কে ইন্দ্রজিৎ, তার চুলচেরা বিচারের তো কোনো অর্থ নেই। এই বিশাল বিশ্বের মুক্তির মধ্যে অচেনা পরিবেশে অন্ধকারে নগেনবাবু হয়ে যেতে আমার অন্তত কোনো আপত্তির কারণ তো আমি দেখি না। কিছুক্ষণ বাদে আমি অন্ধকারে খুব আন্তরিকভাবে ডাকলাম, নগেনবাবু। জানি বন্ধুগণ, কেউ না কেউ সাড়া দেবেই। খুব কাছ থেকেই উত্তর এলো। বিনীতভাবে বললাম, আমার জলের বোতলটা খুব ছোট, শিলিগুড়িতে বলেছিলাম তো ফুরিয়ে গেছে, আপনারটা একটু দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, এই যে। অচেনা এক নগেনবাবু তার জলের বোতল এগিয়ে দেয়। বাঁ পাশে কে যেন খৈনি ডলা শেষ করে একটা চাপড় মারে। খৈনির গুঁড়ো এসে চোখে পড়ে। চোখ ডলতে ডলতে তাকে বলি, আরে নাগেন, ক্যা করতা হ্যায়? সে লোকটা সংকুচিত হয়ে সরে বসে। বন্ধুগণ, আমাদের মধ্যে কে যে প্রকৃত নগেনবাবু তা বুঝে ওঠা খুবই মুশকিল। প্রকৃত নগেনবাবু কেউ থাকলেও তিনিও সমস্যায় পড়বেন। ভাববেন, আমি কি নগেনবাবু, নাকি আমি নগেনবাবু নই? সে যাই হোক বন্ধুগণ, মানুষ যদি পরস্পরকে নগেনবাবু বলে ডাকতে শেখে তো পৃথিবীতে একটা প্রাথমিক শ্রেণী চেতনার লোপ হতে পারে। যেমন এই অন্ধকার কামরায় বসে আমারও মনে হচ্ছে পৃথিবীর কোটি কোটি নগেনের মধ্যে আমিও একজন। এক নগেন মরে গেলেও পৃথিবীতে নগেন থেকে যায়।
এক নগেনকে শুনতি প্রত্যাখ্যান করলেও শেষ পর্যন্ত আরেক নগেনকেই পেয়ে যাবে। নিজেকে সেই নগেন ভেবে সুখে আমি শিউরে উঠলাম। বন্ধুগণ, এই নগেন কথাটা থেকেই কি নগণ্য কথাটার উৎপত্তি? এই যে আমরা নগণ্য কিছু মানুষ পরস্পরকে নগেন বলে ডাকছি এবং ডাকে সাড়া দিচ্ছি, তার দ্বারা কি প্রমাণ হয়? আপনারা একটু ভেবে দেখবেন। আমরা যারা নগণ্য জনগণের মধ্যে পড়ি, তাদের জনগণ না বলে জনগেন বললে কেমন হয়? যিনি দেশলাই চেয়েছিলেন সেই নগেনবাবু বেশি কথা বলেন না, কিন্তু যিনি জলের বোতল দিয়েছিলেন সেই নগেনবাবু খুবই আলাপি। সহৃদয়ভাবে জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন নগেনবাবু? অন্য মানুষকে ভাবে বললাম, কোথাও না নগেনবাবু। তিনি অবাক হয়ে বললেন, তবে যাচ্ছেন যে? আমি শ্বাস ফেলে বললাম, যাচ্ছি বটে, কিন্তু সেখানে যাওয়া যায় না। কেন? সেখানে বন্যা নাকি? বন্যা যা হওয়ার তা হয়ে গেছে, এখন আপনি সব জায়গায় যেতে পারবেন। আমি গম্ভীরভাবে বলি, না নগেনবাবু, আমি কোনো বিশেষ জায়গায় যাওয়ার জন্য বেরোইনি। আমি বিশেষ একটা অবস্থায় ফিরে যেতে চাইছি। ও, তা কি সেটা? নগেনবাবু আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করেন। শৈশব, আমি বলি। এ কথা শুনে অন্য যে কোনো নগেন ঘাবড়ে যেত, কিন্তু এই নগেনবাবু একদম ঘাবড়ান না। অন্ধকারে একটু হেসে বললেন, বুঝলেন মশাই, নগেনবাবু, ভারতীয়দের একটা অদ্ভুত ব্যাপার আছে, তারা সবাই বর্ন ফিলোসফার। আমাদের দেশের ভিখিরিও কথায় কথায় এমন চমৎকার দার্শনিক কথা বলে যে অবাক হতে হয়। তা শৈশবে ফিরে যাওয়ার ব্যাপারটা কি একটা ফিলোসফি নয় নগেনবাবু? আমি একটু লজ্জিত হয়ে বলি, না, ঠিক তা নয় নগেনবাবু, কথাটা একটু দার্শনিক হয়ে গেল বটে, কিন্তু ব্যাপারটা সত্যি। আমি আমার শৈশবের কথা কিছুতেই ভুলতে পারি না। 3, 4 বা 5 বছর পরে পরে আমার শৈশবের জায়গাগুলো দেখতে আমি বেরিয়ে পড়ি। অবশ্য সব জায়গায় যাওয়া হয় না, অনেক জায়গায় ঘুরে ঘুরে থেকেছিলাম তো। তা ঘুরে ঘুরে কি খুঁজে বেড়ান নগেনবাবু? উনি আন্তরিকভাবে জিজ্ঞেস করেন। আমি কুণ্ঠার সঙ্গে বলি, সেই ছেলেবেলার অনুভূতিগুলো খুঁজি। তখন পৃথিবীটা যেমন ভালো লাগতো, এখন কেন যে আর তেমন ভালো লাগে না সেটাই খুঁজে বেড়াই। তা আপনি কি খুব দুঃখী লোক নগেনবাবু? খুব। জানেন, আমি একবার একটা কোকিলের ডাক শুনেছিলাম, তা সেই রকম ডাকতে কোনো কোকিল কিন্তু আর পারল না। উনি একটা শ্বাস ফেলে বললেন, হুম, কথাটা মিথ্যে নয়। ছেলেবেলায় মায়ের হাতে ইলিশ মাছের ঝোল খেতাম, বেগুন আর সর্ষে বাটা দিয়ে রান্না। তা তেমন আর খেলাম কই বলুন? আমার বউ হুবহু সেই রকম করেই রাঁধে, সেই সর্ষে বাটা আর বেগুন দিয়েই, কিন্তু ওই সে স্বাদ আর হয় না। ছেলেবেলাটা বেশ ছিল, তাই না? আজ্ঞে, আমি বললাম। কিছুক্ষণ কথা হয় না। তিনি ইলিশ মাছ এবং আমি কোকিলের কথা ভেবেই বুঝি একটু আনমনা থাকি। আর ঠিক সেই সময় বাঙ্কের ওপর থেকে অন্ধকারে একটা চিকন সুন্দর মেয়ের গলা ডাক দেয়, বাবা। বাবা ডাকটাই বিশ্বজনীন, অনেকটা ওই নগেনের মতোই। তাই 2-3 জন উত্তর দেয়, কি বলছিস? মেয়েটা একটু ঘাবড়ে গিয়ে চুপ করে থেকে আবার সতর্ক এবং চাপা গলায় ডাকে, বাবা। এবার আমার সঙ্গে যিনি কথা বলছিলেন তিনি বলেন, অত জোরে চেঁচিয়ে বাবা বলে ডাকতে আছে? অন্ধকারে কে কার বাবা বুঝবে কি করে? মেয়েটি যুবতীই হবে, সুন্দরী হওয়া সম্ভব। একটু রাগ করে বলে, তা তুমি কোথায় কি করে বুঝবো? চারিদিকে তো সবাই কথা বলছে। নগেনবাবু বিরক্ত হয়ে বলেন, ঠিক আছে, ডাকছিস কেন? আমি নামবো। মেয়েটি বলে, কি সুন্দর গলা, নিশ্চয়ই গান গায়। কেন? নগেনবাবু জিজ্ঞেস করেন। বাথরুমে যাব। নগেনবাবু বিরক্ত হয়ে বলেন, আরে যাবি কোথা দিয়ে? সব লোক রাস্তা আটকে বসে আছে, তার উপর আবার অন্ধকার। বাথরুমেও বোধ করি কিছু লোক পোঁটলা পুঁটলি নিয়ে বসে আছে, এখন চেপে বসে থাক। মেয়েটা একটু চুপ করে থেকে আবার বলে, মা বলছে মাও যাবে। ওহ,
বলে নগেনবাবু একটু কি ভেবে নিয়ে বলেন, নাম তাহলে, টর্চটা ওই চেঙারি থেকে বার কর, অন্ধকারে আবার কার ঘাড়ে পা দিবি। চেঙারি তো নিচের বেঞ্চের তলায়। উফ, তুমি বরং দেশলাইটা জ্বালো, মেয়েটা বলে। নগেনবাবু আমার দিকে ঝুঁকে বললেন, ইয়ে নগেনবাবু, আপনার দেশলাইটা একটু দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, এই যে, বলে দেশলাই এগিয়ে দিয়ে চোখ পেতে থাকি। মেয়েটা নামছে। নগেনবাবু দেশলাই জ্বালালেন। জংলা শাড়ি পরা দীঘল একটি মেয়ে সেই দেশলাইয়ের তুচ্ছ আলোটুকু শতগুণ বাড়িয়ে নেমে এলো। কৈশোর সদ্য পার হয়েছে। বসন্ত সমাগমে বৃক্ষের মতো তার দেহে পত্র পুষ্পের সমারোহ। চোখে কাজল দিয়েছিল বুঝি, লেপটে গেছে, আর তাতে চোখ দুখানা আরো গভীর ও রহস্যময় দেখাচ্ছে। আমি অপলক চোখে চেয়ে রইলাম। আমাকে বিদ্যুৎ স্পর্শের মতো চমকে দিয়ে মেয়েটি আমার গায়েই হোঁচট খেলো। আর সেই দৃশ্য দেখে লজ্জায় মাথা নুইয়ে নিভে গেল নগেনবাবুর হাতের দেশলাই কাঠিটি। এমন মনোরম অন্ধকার কদাচিৎই এসেছে আমার জীবনে। মেয়েটির আঁচল আমার মুখময় হয়ে গেল। তার একটি হাত টাল সামলাতে ভর দিল আমারই মাথায়। তার শরীর থেকে একটা অদ্ভুত গন্ধ উঠে আমাকে কোণঠাসা করে ধরে রইল। একটি মুহূর্ত মাত্র। নগেনবাবু ফের দেশলাই জ্বাললেন। অন্ধকার হরিণের মতো ছুটে পালালো। এই যতটুকু দেখা গেল আলো আঁধারিতে, তার বেশি দেখতে আমার ভয় করে। যদি ফের কোনো খুঁত নজরে পড়ে যায়। থাক থাক বাবা, আমি আর দেখতে চাই না। বন্ধুগণ, এ কথা ঠিকই যে আমি মেয়েদের আলো আঁধারিতে দেখতেই ভালোবাসি। স্পষ্ট আলোয় মুখোমুখি মেয়েদের দেখতে নেই। পৃথিবীর সব মানুষই সুন্দর সুন্দর বলে পাগল হয়। আমারও ছেলেবেলা থেকে সেই পাগলামি। আমাদের এক অধ্যাপক ছিলেন এটিএম, তাকে আমরা সংক্ষেপে অ্যাটম বলে উল্লেখ করতাম। তিনি একবার আমাকে বলেছিলেন, ইন্দ্রজিৎ, একটা বেড়ালের চোখে সুন্দর মেয়ে বা কুৎসিত মেয়ের কি তফাৎ বলো তো? তোমরা যে সবাই সুন্দরের জন্য পাগল হও, সেটা কিন্তু কোনো কাজের কথা নয়। একটা বেড়ালের চোখ দিয়ে মেয়েদের দেখবার চেষ্টা করো, মোহটা কেটে যাবে। তার কথা শুনে আমি সেই চেষ্টা কিছুদিন করেও ছিলাম বন্ধুগণ। এমনকি নিজেকে বেড়াল ভাবতে ভাবতে আমার কিছু বদ অভ্যেসও দাঁড়িয়ে গিয়েছিল। সে যাকে, একটা বেড়াল কি চোখে মেয়েদের দেখে সেই রহস্য অবশ্য আমার আজও জানা হয়নি। নমস্য অ্যাটম। কিন্তু বেড়ালে চোখ দিয়েই মেয়েদের দেখতেন, আজীবন বিয়ে করেননি। মেয়েদের প্রতি কোনোই দুর্বলতা দেখাননি এবং মেয়েরাও দেখায়নি তার প্রতি। সেবক স্টেশন পার হয়ে গেল। তিস্তা ব্রিজের ওপর দিয়ে গাড়ি পার হলো আস্তে আস্তে। বুকের মধ্যে উথলে উঠল ঢেউ। বহু বহু কাল আগে সেই দূরের তিস্তার ওপর করোনেশন ব্রিজ দিয়ে আমি একটা মিলিটারি জিপে শিলিগুড়ি এসে দার্জিলিং পাহাড় দেখেছিলাম। কিছুতেই সেখানে আর যাওয়া হলো না। ভাই রেলগাড়ি, আমি কোথায় যাচ্ছি? রেলগাড়ি বলে, কোথাও না, কোথাও না। আপনার দেশলাইটা? নগেনবাবু বললেন। থাক না নগেনবাবু, আপনার কাছেই থাক, আমি উদারভাবে বলি। না না নগেনবাবু, আমার টর্চ আছে, দেশলাইয়ের দরকার নেই, উনি বললেন। তখন বাঙ্কের ওপর থেকে এক বয়স্কা মহিলার গলা বলে, থাক না, দেশলাইটা রেখেই দাও বরং, টর্চটা তো চেঙারির ভেতরে, আবার আবার কখন আলোর দরকার হবে, দেশলাইটা রেখে দাও। নগেনবাবু ভীষণ ভদ্রতা করে বললেন, না না, তা হয় না, পরের দেশলাই, আপনি নিন তো নগেনবাবু। আমি অনিচ্ছার সঙ্গে বলি, হ্যাঁ থাক না। না না, উনি লজ্জার সঙ্গে বলেন। তখন ওপরে সেই বয়স্কা মহিলা বলেন, রুমি, তোর বাবা নানিক তুই ওই ভদ্রলোকের কাছ থেকে দেশলাইটা চেয়ে নে তো, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। বাবলুটা আবার কিরকম এঁকে বেঁকে শুয়ে আছে, একটু হলেই ওর হাতের ওপরে বসে পড়ছিলাম। তখন অন্ধকারেই রুমি ডেকে বলে, শুনছেন, আপনার দেশলাইটা আমাদের দিন। নগেনবাবুর হাত থেকে আমি খপ করে দেশলাইটা নিয়ে নিই। অন্ধকারে আর একটা হাত এগিয়ে আসে। শূন্যে হাতরে রুমি বলে, কই, কোথায়? আমিও হাতটা পাওয়ার জন্য আকুল হয়ে বলি, এই যে, এই যে। কেউ কারো হাত ছুঁতে পারছি না। কয়েক মুহূর্ত,
তারপরই হাতটাকে আর সরতে না দিয়ে আমি আবছা হাতটাকে চেপে ধরি। দুটি করতল এক হয়ে যায়, মাঝখানে দেশলাই। মনে মনে বলতে থাকি, যদিদাং হৃদয়ং তব। মেয়েটা চাপা গলায় বলে, ছেড়ে দিন। ধরেছেন তো দেশলাইটা? সতর্ক গলায় বলি। হ্যাঁ। তেমনি পাখির গলায় মেয়েটি বলে। ছাড়লাম। সুটকেসের ওপর ছেড়ে দিয়ে বসে পড়লাম। সহানুভূতির সঙ্গে মেয়েটি একবার বলল, আপনার আর দেশলাই আছে তো? আমি আত্মবিশ্বাসের সঙ্গে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক। নগেনবাবু অন্ধকারী দৃশ্যটা প্রত্যক্ষ করেন। আমি বসার পর আরো খানিকটা সময় ছাড় দিয়ে বললেন, তা আপনি কোথায় চাকরি করেন? ব্যাংকে। খুব উৎসাহের সঙ্গে বলি। মধ্যবিত্ত পরিবার ব্যাংকের চাকুরে পাত্র খুব পছন্দ করে। ওরা বেশ মাইনে টাইনে দেয়, তাই না? উনি একটু উৎসাহ দেখালেন। হ্যাঁ, মাইনে ভালোই। তাছাড়া বছরে একবার সপরিবারে বেড়ানোর খরচ। আমি হেসে যোগ করলাম, অবশ্য পরিবার বলতে আমার বাবা আর মা। বোনেদের বিয়ে হয়ে গেছে, ভাইরা চাকরি করে, তবে বিয়ে টিয়ে এখনো করেনি। আমিও বিয়ে টিয়ে করিনি। ব্রাহ্মণ? হ্যাঁ, ব্যানার্জি, শাণ্ডিল্য। উনি একটা শ্বাস ছেড়ে বললেন, আমরা কায়স্থ। বলে নিস্পৃহভাবে ঢুলতে লাগলেন। একটা আলো জ্বালা স্টেশন পেরিয়ে গাড়ি ফের অন্ধকারে পড়ল। ভাই গাড়ি, কোথায় যাচ্ছি? গাড়ি বলে, কোথাও না, কোথাও না। রহস্যময় প্রকৃতি সারা রাত গাড়ির জানলায় দরজায় অন্ধকার রং লাগিয়েছিল। এবার সে জানলার সেই অন্ধকার ঘষে ঘষে তুলে দিব্যি ভোরবেলার সিনসিনারি টাঙিয়ে দিল। দেখি ভোরের আবছা আলো ফুটেছে, গাছপালা, মাঠ, নদী দেখা যাচ্ছে। সূর্যও উঠে আসছে নিয়ম মাফিক। আমি আলিপুরদুয়ার জংশনে নেমে পড়লাম। নগেনবাবু, তার স্ত্রী বা রুমি কেউই নামল না, তারা আরো দূরে যাবে। ভোরের আলোয় আমি রুমির মুখ দেখিনি, না দেখাই ভালো। শুধু আমার দেশলাইটা দিয়ে এলাম তাকে। যতবার জ্বলবে ততবারই কি মনে পড়বে না? যতক্ষণ দেশলাইতে কাঠি আছে ততক্ষণ আমিও কি বেঁচে রইলাম না রুমির কাছে? বন্ধুগণ, রিক্সাওয়ালা সূর্যনগর পর্যন্ত যেতে 3 টাকা চাইল। রিক্সাওয়ালারা সর্বত্রই এরকম, যাহা চায় তাহা ভুল করে চায়। বারবার রিক্সা থামিয়ে আমি একটা বাড়ি খুঁজছিলাম। ভাই সব, গগন চক্রবর্তীর বাড়ি চেনেন? এক সময় সামান্য কম্পাউন্ডারের চাকরি করতেন। সম্ভবত গত 4 বছর তিনি শয্যাশায়ী, স্ট্রোক হয়েছিল। বছর 4 আগে যখন এসেছিলাম তখন তার বাঁ হাত আর বাঁ পা নড়ে না। মশা এসে সেই হাত পা থেকে রক্ত খেয়ে ঠোঁট চাটতে চাটতে নিরাপদে চলে যায়। এখনো কি বেঁচে আছেন তিনি? সূর্যনগরে এত বাড়ি উঠেছে, এত গাছপালা গজিয়েছে যে আমি ঠিক চিনতেই পারছি না। না, গগন চক্রবর্তীকে বিশেষ করে চেনার কিছু নেই। তবে এই সূর্যনগর পত্তনের সময় তিনিই ছিলেন প্রথম বসবাসকারীদের একজন। কেউ কেউ চিনতও তাকে। ছোটখাটো চটপটে মানুষ, একটু তোতলা, রাগী, কিন্তু সৎ মানুষ। আমার মামা। 4 বছর আগে তিনি আমাকে চুপি চুপি কাছে ডেকে বলেছিলেন, সিঙারা খাওয়াবি? খাওয়ানো হয়নি। মামি ডেকে বলেছিলেন, এই স্ট্রোক হওয়ার পরও না লুকিয়ে চুরিয়ে খায়, তুমি যেন বাবা আবার ও সব কিনে এনো না। অনেক কষ্টে আমি টিকিয়ে রেখেছি। তা সেই টিকে থাকারই সমস্যা। আপনারা চেনেন না তাকে? অবশ্য না চেনবারই কথা, বড় বহুল মন মানুষের। 4 বছর শয্যাশায়ী থাকলে কেই বা মনে রাখবে বলুন তো? বুড়ো কবিরাজ মশাই অবশ্য চিনতে পারলেন। নাতিকে পায়খানা করাতে নিয়ে এসেছিলেন সামনের কাঁচা নর্দমায়। কবিরাজ মশাইকে দেখেই আমি চিনতে পারি। বোধহয় 100 ছাড়িয়ে গেছে বয়স। বেশ চেহারা। লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে শকুনের মতো চোখে চেয়ে নাতির মলের প্রকৃতি বুঝবার চেষ্টা করছিলেন বোধহয়। আমি সামনে নেমে দাঁড়াতেই কবিরাজ মশাই বললেন, কে? বন্ধুগণ, এই এক সনাতন প্রশ্ন, যার বাস্তবিক কোনো উত্তর হয় না। সঠিক উত্তর দিলেও লাভ নেই। নিজের জীবন বৃত্তান্ত শুনিয়ে যে প্রকৃত পরিচয় দেব, তারও তো সময়ের অভাব। বললাম, আমি এক নগেন। আচ্ছা, গগন চক্রবর্তীর বাড়িটা কোন দিকে বলতে পারেন? কোন গগন?
চক্রবর্তী কম্পাউন্ডার। কবিরাজ মশাই খুব তাচ্ছিল্যের সঙ্গে বললেন, কম্পাউন্ডার? কম্পাউন্ডার হওয়া অত সোজা নাকি? লেবেল দেখে ওষুধ মেলালেই কম্পাউন্ডার হওয়া হয় না। হ্যাঁ, জ্ঞান চাই। বলে ফের যা দেখছিলেন তাই দেখতে লাগলেন। আমি বললাম, তার বাড়িটা? কবিরাজ মশাই ঘন পাকা ভুরু তুলে বললেন, সে কি বেঁচে আছে? আগে জানি না, দেখি না তো অনেক দিন। নেই বুঝি? যাকে আরো ভেতর দিকে যাও, বাঁ দিকে ঘুরে তৃতীয় বাড়িটা, সামনে একজোড়া নারকোল গাছ আছে। হ্যাঁ, তা তুমি কে হও? আগে ভাগ্নে। ভাগ্নে? বাবা, কেমন তর ভাগ্নে হে? মামা বেঁচে আছে কিনা সে খোঁজও জানো না? তা বিলেতে ছিলে নাকি? না, এই যোগাযোগ ছিল না আর কি। তা যোগাযোগ রাখতে বারণটা করেছিল কে? যাও দেখো গিয়ে আছে কিনা। না থাকারই কথা। আজকাল তো কেউ আর কারোর খবর দেয় না। আশেপাশে কত বুড়ো তো মরেই গেল, টেরও পাই না। একটা কেলো কুকুর ঘুরঘুর করছে দেখে নাতিটা উঠে পড়েছে। ও দাদু, এই কুকুরটা সেদিন আমাকে চেটে দিয়েছিল। হ্যাঁ, ওই আবার আসছে। কবিরাজ মশাই লাঠি তুলতেই কুকুর পালায়। রিকশায় উঠতে উঠতে শুনি তিনি নাতিকে শাসাচ্ছেন, এই হারামজাদা, উঠে পড়লি যে বড়, বস, বসে পড়। নাতি